Where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অক্রম স্কুলের বায়োলজির টিচার। আমি এখানে আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর এই অংশটুকুকে পড়াবো। তার মধ্যে থেকে যে অংশটুকু পড়াবো আজকে প্রথম থেকে একটু শুরু করছি। যে আমাদের এই জীবন সংগঠনের স্তর বলতে বোঝাচ্ছে যে আমাদের যে জীবন লাইফ, তার মধ্যে আমাদের কি কি উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে নিয়ে আমরা আজকে একটু নিয়ে আলোচনা করব। তো এই উপাদানগুলোর মধ্যে জৈব উপাদান এবং অজৈব উপাদান, এই দুই ধরনের উপাদানই আমাদের রয়েছে এবং এই দুই ধরনের উপাদানই আমাদের জীবনের যে সংগঠন, অর্থাৎ আমাদের যে জীবনটা যে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, সেই অংশ উপাদানগুলোকে নিয়ে আমরা আজকে এখানে একটুখানি আলোচনা করছি। তো প্রথমে আসা যাক যে অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে আমাদের যে অংশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ এবং গ্যাস। এই অজৈব উপাদানগুলো প্রত্যেকটা উপাদান আমাদের জীবন সংগঠনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জল আমাদের জীবনের প্রত্যেকটা অংশের জন্য সেটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে সেখানে জল রয়েছে, জলের মধ্যে আমাদের প্রচুর উপাদান রয়েছে। অ্যাসিডের মধ্যে আমাদের যে অংশগুলো রয়েছে সেই অ্যাসিড আমাদের ভীষণ ভাবে আমাদের জীবনের জন্য, সংগঠনের জন্য উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমাদের রয়েছে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। ক্ষারের মধ্যেও রয়েছে, ক্ষারও আমাদের জীবনের সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ অংশ, সেখানেও তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার রয়েছে। আর রয়েছে লবণ। আমরা খাদ্য লবণ হিসেবে যেমন NaCl কে গ্রহণ করছি, তাছাড়াও আরো বহু লবণ রয়েছে, যে লবণগুলো আমাদের জীবনের যে সংগঠন রয়েছে সেই সংগঠনটাকে, অর্থাৎ জীবনটাকে তৈরি করার জন্য সেই উপাদানগুলো, সেই লবণ আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লবণের মধ্যে আমরা কয়েকটা ভাগ পাবো, 3টে প্রধান ভাগ পাবো। যার মধ্যে রয়েছে সমিত লবণ, যেমন HCl থেকে NaCl তৈরি হচ্ছে, সেটা আমাদের প্রতিনিয়ত এই NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এটা আমাদের খাদ্য লবণ, সেটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের খাদ্য উপাদানের মধ্যে লবণকে থাকতেই হবে। আমাদের পেশির কাজ, আমাদের স্নায়ুতন্ত্রের কাজ ইত্যাদি বিভিন্ন কাজ তার মধ্যে সেই লবণ কাজ করছে। তার মধ্যে রয়েছে আরো কিছু লবণ, যেমন আম্লিক লবণ বা বাই লবণ বলা আছে, যেমন সোডিয়াম বাইসালফেট, এবং ক্ষারীয় লবণ হচ্ছে গিয়ে ক্ষারীয় লেড নাইট্রেট, ক্ষারীয় লেড ক্লোরাইড ইত্যাদি। এবার আমরা চলে আসছি গ্যাস। গ্যাসের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই দুটো অংশ আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অক্সিজেনকে গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করছি। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছে, অক্সিজেনকে ত্যাগ করছে। কিন্তু সমস্ত জীবজগৎ শ্বসনের সময় তারা অক্সিজেনকে গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। তাহলে এই যে দুটো গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদান আমাদের জীবন সংগঠনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা আসছি কিছু জৈব উপাদান। অর্থাৎ জৈব উপাদান বলতে বোঝাচ্ছে আমরা জীবদেহ থেকে বা জীবজ উপাদান। জৈব উপাদান বলতে বোঝাচ্ছে জীবজ উপাদান। এই জীবজ উপাদানের মধ্যে আমরা জানি যে সেখানে শর্করা রয়েছে, প্রোটিন রয়েছে এবং ফ্যাট রয়েছে। এই শর্করা, প্রোটিন এবং ফ্যাট আমাদের যে কোনো খাদ্য আমরা যে গ্রহণ করছি, আমাদের প্রত্যেকটা খাদ্য উপাদানের মধ্যে সেখানে এই শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যগুলো থাকছে। তাছাড়া এখানে আমরা শর্করা, প্রোটিন এবং ফ্যাটের যে কমন মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই কমন বা সাধারণ মৌলিক উপাদানগুলো কিন্তু শর্করার মধ্যে রয়েছে, প্রোটিনের মধ্যে রয়েছে, ফ্যাটের মধ্যে রয়েছে। প্রোটিনের মধ্যে এক্সট্রা, অর্থাৎ এক্সট্রা বলতে বোঝাচ্ছে যে সেই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে নাইট্রোজেন থাকতেই হবে, তবেই সেই অংশটা প্রোটিন রূপে গণ্য হবে। তাছাড়া প্রোটিন উপাদানের মধ্যে সালফার এবং ফসফরাসও থাকে। শর্করা
যে সরল উপাদান, অর্থাৎ যেই হিসাবে আমরা যত রকমের শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি সেটা আমাদের দেহে গ্লুকোজ রূপে সংশ্লেষিত হয়, শোষিত হয়। গ্লুকোজ রূপে সেটা শোষিত হবে, শোষিত হয়ে সেটা কোষে পৌঁছাবে, পেশিতে সঞ্চিত থাকবে গ্লাইকোজেন রূপে ইত্যাদি। প্রোটিন জাতীয় খাদ্য, আমরা যে কোনো প্রোটিন জাতীয় খাদ্য, যে কোনো অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, যত রকমের প্রোটিন জাতীয় খাদ্য রয়েছে তাদেরকে আমরা যখন গ্রহণ করব, তারা কিন্তু অবশেষে অ্যামাইনো অ্যাসিড রূপে আমাদের কোষের মধ্যে শোষিত হবে, অর্থাৎ রক্তের মধ্যে সেটা দ্রবীভূত হয়ে, জলে দ্রবীভূত হয়ে রক্তের মধ্যে সেটা মিশবে এবং সেই তার মাধ্যমে সেটা প্রত্যেকটা কোষে কোষে গিয়ে পৌঁছাবে এবং সেটা অ্যামাইনো অ্যাসিড। এবং সেই অ্যামাইনো অ্যাসিডকে দেখে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এটা এই প্রোটিন খাদ্য উপাদান থেকে পেয়েছি বা এটা এই প্রোটিন খাদ্য উপাদান থেকে পেয়েছি, সেটা কিন্তু বোঝা যাবে না। অ্যামাইনো অ্যাসিড যখন বলা হচ্ছে, এখানে দুটো উপাদান রয়েছে, দুটো অংশ রয়েছে, একটা অ্যামাইনো গ্রুপ, একটা অ্যাসিড গ্রুপ। অ্যামাইনো গ্রুপের মধ্যে রয়েছে NH2 গ্রুপ, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যামাইনো গ্রুপ, এবং অ্যাসিড গ্রুপের মধ্যে রয়েছে COOH, এটাকে এই ধরনের এই গ্রুপটা রয়েছে। ঠিক আছে, এই কার্বক্সিল গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ, এই দুটো গ্রুপ একসাথে মিশে বা একসাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ধনী তৈরি করছে। পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ধনীর সংকেত হচ্ছে গিয়ে CONH। এই পেপটাইড বন্ধনী কেন গুরুত্বপূর্ণ? তার পেপটাইড বন্ধনীর মাধ্যমেই অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে একটা লম্বা পলিপেপটাইড চেইন তৈরি করবে। এই পলিপেপটাইড চেইনটা থেকে আবার নতুন করে প্রোটিন তৈরি হবে। প্রশ্ন উঠতে পারে যে আমরা তো প্রোটিন জাতীয় খাদ্য খাচ্ছি, তাহলে আবার নতুন করে প্রোটিন তৈরি হওয়ার কারণটা কি? না, আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার পরে সেটা শোষিত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রুপে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে আবার প্রোটিন তৈরি করা হয়। কেন? না, আমাদের দেহের মধ্যে যে হরমোন রয়েছে, উৎসেচক রয়েছে, বিভিন্ন যে কোষ কলা রয়েছে, অঙ্গ রয়েছে, তাদের মধ্যে এক একটা জায়গাতে এক এক ধরনের প্রোটিন সেখানে থাকে। তারা কিভাবে তৈরি হবে? না, বিভিন্ন প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে তৈরি হবে। এই প্রোটিন সংশ্লেষের যে ধাপ, সেই ধাপটাই হচ্ছে গিয়ে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে সেই প্রোটিনটা, নির্দিষ্ট প্রোটিনটা তৈরি করা হয়। এবার হচ্ছে ফ্যাট। সেখানে 3টে হাইড্রোক্সিল মূলক থাকবে। এই ফ্যাটের মধ্যে আমরা দুই ধরনের ফ্যাটকে পাবো, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানেই হচ্ছে গিয়ে যে সেখানে তাদের আর হাইড্রোজেন গ্রহণের কোনো ক্ষমতা নেই। এই হাইড্রোজেন গ্রহণের ক্ষমতা না থাকার ফলে তাদের মধ্যে সেখানে কি হচ্ছে, তাদেরকে আমরা বলছি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি তাদের মধ্যে হাইড্রোজেন গ্রহণের ক্ষমতা আছে। যেমন লিনোলেইক অ্যাসিড হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর অ্যারাকডিরেক্টিভ হচ্ছে বা পাইন তেল হচ্ছে গিয়ে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবার আমরা আসছি ভিটামিন। ভিটামিন আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ জৈব উপাদান। আমরা ভিটামিনকে খাদ্য উপাদানের মধ্যে ফেলি, অর্থাৎ আমাদের যে খাদ্য উপাদান রয়েছে সেই খাদ্য উপাদানের মধ্যে আমরা 6টা খাদ্য উপাদান আমরা করে থাকি: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। তো এই ভিটামিন, খনিজ লবণ, জল, এই যে উপাদানগুলো রয়েছে, এই পরের যে 3টে উপাদান, এই পরের 3টে উপাদান কিন্তু আমরা শর্করা, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্য যখন গ্রহণ করছি তার মাধ্যমেই আমরা গ্রহণ করি। অর্থাৎ আলাদা করে আমরা জল খাই ঠিকই, কিন্তু খনিজ লবণ বা ভিটামিন খুব প্রয়োজন না হলে বা কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া বা তাদের অ্যাডভাইস ছাড়া কিন্তু আমরা সেইগুলোকে চট করে গ্রহণ করি না। তো এই ভিটামিন বা খাদ্যপ্রাণ বলা হচ্ছে এই কারণে যে এটা প্রয়োজন আমাদের শরীরে খুব কম পরিমাণে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে। আমরা এখানে কয়েকটা মাত্র ভিটামিনকে নিয়ে একটু আলোচনা করবো সংক্ষিপ্ত। তার মধ্যে হচ্ছে ভিটামিন এ, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেরপ্টল। তো এরা রাতকানা রোগ, অর্থাৎ এরা আমাদের চোখের রেটিনার মধ্যে যে রড কোষ রয়েছে, রড কোষের একটা প্রধান উপাদান হচ্ছে ভিটামিন এ। তো এই ভিটামিন এ যদি অভাব হয় তাহলে রড কোষটা নষ্ট হবে। রড কোষ নষ্ট হয়ে গেলে আমরা যে কম আলোতে যে দেখতে পাই সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। সেই জন্য ভিটামিন এর অভাব হলে রাতকানা রোগ হয়, নাইট ব্লাইন্ডনেস বলা হয় এটাকে। এবার আছে ভিটামিন ডি, ক্যালসিফেরল বলা হচ্ছে। এটা আমাদের সূর্যরশ্মি আমাদের ত্বকের মধ্যে যখন পড়বে তখন সেখানে আর্গোস্টেরল থেকে, সেখান থেকে আমাদের সেই ভিটামিন ডিটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের অস্থি এবং দাঁত গঠনে সাহায্য করছে। এবার আছে ভিটামিন ই, যার নাম রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটা মাতৃস্তনের দুগ্ধকরণ বৃদ্ধি করছে। আর বন্ধ্যাত্ব, এর অভাব হলে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে বা ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন,
এটা প্রথ্রমিনের মাত্রা স্বাভাবিক রাখছে, রক্তের মধ্যে প্রথ্রমিনের মাত্রা স্বাভাবিক রাখছে এবং রক্ততঞ্চনে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন কে যদি কম থাকে বা অভাব থাকে তাহলে রক্ততঞ্চন কেটে গেলে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাতে জমাট বাঁধবে, সেটা হতে সময় লাগে বা অনেক সময় নাও হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স বলা হচ্ছে এই কারণে, কমপ্লেক্স বলার অর্থটাই হচ্ছে যে এখানে অনেকগুলো ভিটামিন একসাথে থেকে এটা তৈরি করছে। কাজে ভিটামিন বি বলে নির্দিষ্ট কোনো একটা ভিটামিন নেই। এর মধ্যে যেমন রয়েছে ভিটামিন বি1, এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, বি2 রাইবোফ্লেভিন, বি3 প্যান্টোথেনিক অ্যাসিড, বি5 নিয়াসিন, বি12 সায়ানোকোমোলামিন ইত্যাদি। তো এখানে এই বি5 বা নিয়াসিন এটাকে বলা হচ্ছে পিপি ফ্যাক্টর, বলা হচ্ছে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, অর্থাৎ পেলেগ্রা রোগকে প্রতিরোধ করে। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে আমরা লেবু জাতীয় যে সমস্ত ফলগুলো খাই, আমরা খাদ্য গ্রহণের সময় লেবু মেখে খাই বা বিভিন্ন কারণে লেবু আমরা ব্যবহার করি। এই যে কোনো লেবু জাতীয়, সাইট্রাস ফ্রুট বলা হয়, যে কোনো লেবু জাতীয় ফলের মধ্যে সেখানে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। এই ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, দাঁতের মাড়ি ফুলে যাবে, দাঁতের মাড়িটা স্পঞ্জি হয়ে যাবে, দাঁতের গোড়া দিয়ে সেখানে রক্ত পড়বে ইত্যাদি। খনিজ লবণ, খনিজ মৌল, খনিজ মৌলের মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার। এই ক্যালসিয়াম, ফসফরাস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সম্পর্কে আগেই বলা হয়েছে যে আমাদের যে শর্করা, প্রোটিন, ফ্যাট রয়েছে তাদের প্রধান মৌলিক উপাদানের মধ্যেই রয়েছে সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তার মধ্যে সেখানে আরো রয়েছে ক্যালসিয়াম। আমরা দুগ্ধ জাতীয় যে কোনো সাদা খাদ্য, দুগ্ধ, দই, ছানা, ডিমের সাদা অংশ মধ্যে প্রোটিনও থাকবে, কিছু পরিমাণে ক্যালসিয়ামও থাকবে। ফসফরাস, এরা সবাই কি করছে না আমাদের যে অস্থি এবং দাঁত এদের গঠনে তারা সাহায্য করে। এরপরে আমরা আসছি খনিজ মৌল। তো এই খনিজ মৌল যে অংশটা রয়েছে সেটাও কিন্তু আমরা খাদ্যর মধ্যে থেকেই গ্রহণ করি, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করছি তার মধ্যেই সেই উপাদানগুলো থেকে যায়। যেমন আমরা এখানে তিনটে খাদ্য উপাদানের মধ্যে বলেছি, শর্করা, প্রোটিন, ফ্যাট। এই তিনটে খাদ্য উপাদানের মধ্যেই আমরা কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে পাচ্ছি, অর্থাৎ খনিজ মৌল হিসাবে তাদেরকে আমরা পাচ্ছি। তাছাড়াও প্রোটিনের মধ্যে আমরা পাবো নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি উপাদানগুলোকে আমরা সেখানে পেয়ে যাব। তো এদের মধ্যে যেমন কার্বন, এটা আমাদের কোষ গঠনে সাহায্য করবে, প্রোটোপ্লাজম গঠনের জন্য অন্যতম একটা উপাদান। হাইড্রোজেনও তাই, অক্সিজেনও তাই, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, এই উপাদানগুলো জৈব সংগঠনের স্তর বলা হচ্ছে এই কারণে যে আমরা যে আমাদের দেহের যে মৌলিক উপাদান একক, সেই এককটা হচ্ছে কোষ। প্রত্যেকটা কোষের মধ্যে আমরা সেখানে নিউক্লিয়াসকে পাবো এবং সাইটোপ্লাজমকে পাবো। সেই কোষটার মধ্যে আমরা সেখানে এই খনিজ মৌল বা এই উপাদানগুলিকে আমরা সেখানে পাবো। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আমরা বিভিন্ন খাদ্য উপাদান থেকে আমরা গ্রহণ করছি এবং সেগুলো প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হচ্ছে, প্রোটোপ্লাজমের অংশ বিশেষে সেটা পরিণত হচ্ছে এবং থাকছে। তাছাড়া আরো কি কি কাজ করছে, যেমন নাইট্রোজেন, সেটা কোষ বিভাজনে সাহায্য করছে, বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, উৎসেচক, এটিপি, ভিটামিন, হরমোন এগুলো সংশ্লেষে তারা সাহায্য করছে। ক্যালসিয়াম, এটা রক্ততঞ্চনে সাহায্য করবে, অস্থি এবং দাঁতের গঠনে, হাড় আমাদের যে অস্থি এবং দাঁত সেটা গঠনে সাহায্য করবে, পেশি সঞ্চালন, আমাদের যে স্নায়ুতন্ত্রের যে পরিবহন এগুলোতে সাহায্য করবে। এদের অভাব হলে রিকেট হবে, বয়স্কদের অস্টিওম্যালেশিয়া হবে, দন্তক্ষয় অর্থাৎ দাঁত হয়ে যাবে, অস্থি ভঙ্গুর হবে, টিটানি বা পেশির কষ্টদায়ক আক্ষেপ, অর্থাৎ টিটানি বলতে বোঝাচ্ছে যে পেশিটা মাসেল ক্র্যাম্প বলা হয়, অর্থাৎ আমাদের যে পেশির যে সংকোচন প্রসারণটা হয় বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের যে প্রত্যেকটা পেশি যেভাবে কাজ করে সেই কাজটা ঠিকমতো করতে পারবে না এবং তার মধ্যে কি হবে না পেশিটা কি হবে ক্র্যাম্প, অর্থাৎ তার নির্দিষ্ট যে আক্ষেপ বা সঞ্চালন ক্ষমতা সেটা থাকবে না। ফসফরাস, এই খনিজ মৌলটাও অস্থি, দন্ত, পেশি, রক্ত এরা গঠনে সাহায্য করছে।
এটার অভাবেও কিন্তু রিকেট, অস্টিওম্যালেশিয়া এই রোগগুলো হয়। সালফার, এটাও কিন্তু আমাদের রক্ততঞ্চন প্রতিরোধ করছে। ইনসুলিন নামক যে হরমোন, হিপারিন নামক যে জৈব একটা উপাদান যেটা নাকি রক্ত তঞ্চনে সাহায্য করে, হিপারিন উৎসেচক, ঠিক আছে, এরা সাহায্য করছে। হ্যাঁ, হিপারিন আমাদের এটা সাহায্য করছে, ইনসুলিন এবং হিপারিন তৈরি করতে সেটা সাহায্য করছে। হিমোগ্লোবিন গঠনে এটা অংশগ্রহণ করছে। চুল, নখ, তরুণাস্থি গঠনে সাহায্য করছে। দেহের বিষক্রিয়াকে নষ্ট করছে। পটাশিয়াম, এটা আমাদের স্নায়ুকোষ গঠনে পেশি সংকোচন প্রতিহত করছে, স্নায়ুকোষ গঠন করছে। ম্যাগনেসিয়াম, এটা উৎসেচকের সক্রিয়তা রক্ষা করছে, অর্থাৎ আমাদের যে উৎসেচক তার যে নির্দিষ্ট যে সক্রিয়তা কতটা অ্যাক্টিভ সেটা রক্ষা করবে। লৌহ, হিমোগ্লোবিন নামক যে উপাদানটা যার জন্য আমাদের রক্ত লাল, হিম এবং গ্লোবিন, গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ, হিম হচ্ছে কি লৌহ অংশ, অর্থাৎ আমাদের দেহে লোহের যদি অভাব ঘটে তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না সঠিকভাবে এবং এনিমিক বলা হয়, এনিমিয়া হয়, অর্থাৎ রক্তাল্পতা রোগ হবে। সেই জন্য রোগ ঘটিত খাদ্য তখন সেই মতো বেশি করে খাওয়ার জন্য বলা হয়। সোডিয়াম, এটা হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করছে, স্নায়ুকে উদ্দীপিত করছে, বহিঃশ্রবণ চাপ নিয়ন্ত্রণ করছে, প্রাণীদের জলসাম্য নিয়ন্ত্রণ করছে। আয়োডিন, এই খনিজ মানবদের থাইরক্সিনের উপাদান গঠন করছে। এর অভাবে গলগণ্ড রোগ হয়, অর্থাৎ আয়োডিনের অভাবে সেখানে গলগণ্ড রোগ হয়। সেই জন্য আমরা যে বাইরে থেকে যে নুনের প্যাকেট কিনে নিয়ে আসি, সেই প্যাকেটের মধ্যে দেখবে লেখা থাকে যে আয়োডাইজড সল্ট, অর্থাৎ আয়োডিন সেখানে যুক্ত করা আছে যাতে কোনোভাবে এই রোগটা না হয়। এখন আমরা আরেকটু জীবন সংগঠনের যে স্তর, আমরা উপাদানগুলোকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে জীবন সংগঠনের সেই উপাদানগুলো কোথায় কিভাবে থাকছে, অর্থাৎ আমাদের যে জীবনের যে একক কোষ এবং সেই কোষের বিভিন্ন উপাদান অর্থাৎ অঙ্গাণু, সেই অঙ্গাণুগুলোকে নিয়ে আমরা একটুখানি আজকে আলোচনা করব। তো কোষ হচ্ছে কি আমাদের যে মৌলিক একক, অর্থাৎ আমাদের প্রত্যেকটা জীবের সংগঠনের প্রথমেই রয়েছে কোষ। তো সেখানে আমরা এখানে প্রথমে যে অংশগুলোকে নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে কোষ প্রাচীর। আমরা শুরু করছি কোষ প্রাচীর দিয়ে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে আমরা পাবো। তো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর জিনিসটা কিভাবে তৈরি হয়েছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমি এখানে ছবি এঁকেছি। এখানে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, লাল বর্ডার দিয়ে একটা উদ্ভিদ কোষ। এখানে পাশে আরো রয়েছে উদ্ভিদ কোষ, অর্থাৎ লাল অংশ দিয়ে আমি যে অংশগুলিকে আঁকছি সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, পার্শ্ববর্তী উদ্ভিদ কোষ। তাহলে মাঝখানে যে নীল অংশটা সেটা তাহলে কি না, যখন দুটো উদ্ভিদ কোষ তৈরি হচ্ছে তখন তার মাঝখানে কোষ প্রাচীর তৈরি হয়। কিভাবে তৈরি হয় না, প্রথমে এই যে মাঝখানের যে দুটো অংশ, মাঝখানের অংশ অর্থাৎ দুটো কোষের মধ্যবর্তী স্থানে সেখানে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে সেখানে এবং তার সাথে কিছু প্রোটিন উপাদান যুক্ত হয়ে একটা পর্দার মতো বা একটা পাক বা প্লেটের মতো গঠন সৃষ্টি হয়। এই প্লেটের মতো গঠনটাকে বলা হচ্ছে মিডল ল্যামেলা বা মধ্যপাক। এর মধ্যে কি হচ্ছে না, এই মধ্যপাকটা যখন সৃষ্টি হলো তখন ধরা যাক এই অংশটা হচ্ছে গিয়ে মধ্যপাক। এই মধ্যপাকটা সৃষ্টি হওয়ার পরে সেখানে কি হচ্ছে, তার উভয় পার্শ্বে সেখানে প্রথমে তৈরি হবে প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীরের মধ্যে থাকবে সেলুলোজ এবং কিছু পরিমাণে হেমিসেলুলোজ। প্রাথমিক উপাদান দিয়ে এই প্রাথমিক কোষ প্রাচীরটা তৈরি হবে। প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হওয়ার পরে তার উভয় পার্শ্বে আবার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন, কিউটিন, কাইটিন, মোম ইত্যাদি জমা হয়ে আরো পুরু গৌণ কোষ প্রাচীর তৈরি হবে। কখনো কখনো কিছু কিছু উদ্ভিদ কোষ প্রাচীরের ক্ষেত্রে প্রগৌণ কোষ প্রাচীর সেটাও সৃষ্টি হয়, যেখানে যার প্রধান উপাদান হচ্ছে জাইলান। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের সংগঠন। এবার আমরা আসছি কোষ পর্দা। এই কোষ পর্দা নামক যে সংগঠনটা সেটা প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ
যত রকমের উদ্ভিদ এবং প্রাণী কোষ আছে প্রত্যেকের প্রোটোপ্লাজমের বাইরে একটা পাতলা পর্দা থাকবেই, এবং সেই পর্দাটাই হচ্ছে প্রোটোপ্লাজমীয় পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা। আমরা স্বাভাবিকভাবে সেটাকে বলে থাকি কোষ পর্দা। এই কোষ পর্দার প্রধান উপাদান হচ্ছে গিয়ে প্রোটিন এবং লিপিড। তো প্রাথমিকভাবে এর যে গঠনটা আমরা পেয়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম রবার্টসনস ইউনিট মেমব্রেন বলা হয়, রবার্টসনের একক পর্দা। সেখানে দুই পাশ স্যান্ডউইচ মডেল বলা হয়, অর্থাৎ দুই পাশে দুটো লিপিডের স্তর, মাঝখানে হচ্ছে গিয়ে প্রোটিনের স্তর। প্রোটিন লিপিড প্রোটিন, অর্থাৎ দুই পাশে প্রোটিন লিপিড প্রোটিনের 22 স্তর। হ্যাঁ, ঠিক আছে, পিএলপি স্তর, সেজন্য সেটাকে বলা হচ্ছে পিএলপি, পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন স্যান্ডউইচ মডেল। পরে সেই সংগঠনটা সিঙ্গার এবং নিকেলসন উনি বলেছেন যে না, এই সংগঠনটা কি হয়েছে না, সেখানে প্রোটিন এবং লিপিডের সংগঠনের মধ্যে সেখানে প্রোটিনগুলো লিপিড স্তরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে অবস্থান করছে, হিমোশৈলের মতো সারা অবস্থান করছে। আমরা শুরু করছি নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন বলতে এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে কি আদর্শ নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ ইউক্যারিওটিক উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে যে নিউক্লিয়াসকে আমরা পাই সেই নিউক্লিয়াসের গঠনকে আমরা এখানে আলোচনা করছি। প্রথমেই আমরা পাবো নিউক্লিয় পর্দা। এর 4টে অংশ থাকছে। প্রথমে একদম বাইরের দিকে থাকছে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা দুটি একক পর্দার সমন্বয়ে তৈরি হয়েছে, এবং দুটি পর্দার অন্তর্বর্তী স্থানকে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। এই নিউক্লিয় পর্দার মাঝখানে মাঝখানে ছিদ্র রয়েছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে বলা হচ্ছে নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর। নিউক্লিয় পর্দার ভেতরের যে অংশটা রয়েছে সেখানে রয়েছে নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় প্লাজমের মধ্যে সেখানে আমরা পাবো ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোন, নানা প্রকার উৎসেচক, খনিজ লবণ, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এই সমস্ত খনিজ উপাদানগুলো দিয়ে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস তৈরি হয়েছে। এই নিউক্লিওপ্লাজমটা এখানে ধাত্র রূপে কাজ করছে, যার মধ্যে আমরা আরো দুটো উপাদানকে পাবো। একটা হচ্ছে নিউক্লিওলাস, যেটা নাকি নিউক্লিয়াসের মধ্যে আরো ঘন গোলাকার একটি বস্তু, যার মধ্যে আমরা 4টি উপাদানকে পাবো। একটা উপাদান হচ্ছে অনিয়তাকার অঞ্চল, একটা হচ্ছে দানাদার অঞ্চল, একটা হচ্ছে সূত্রাকার অঞ্চল, এবং আরেকটি হচ্ছে ক্রোমাটিন অঞ্চল। নিউক্লিয়াসের পরে এখানে বাদবাকি অংশটা জুড়ে সেখানে সুতোর মতো কুণ্ডলীকৃত অংশ দেখতে পাওয়া যাবে, যাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, বা যারা নাকি পরবর্তীতে ক্রোমোজোম সৃষ্টি করছে। অর্থাৎ এই ক্রোমোজোম নামক যে অংশটা, সেই অংশটা এই ক্রোমোজোম থেকেই, ক্রোমাটিন জালিকা থেকেই উৎপন্ন হয়। তারা সেখানে নিউক্লিয় প্লাজমের মধ্যে সূত্রাকার অর্থাৎ সরু সুতোর মতো অংশ হিসেবে পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে অবস্থান করছে। নেক্সট আমরা আসছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কে আমরা বলি কোষের শক্তিঘর। এর মধ্যেও কিন্তু আমরা দুটো একক পর্দাকে পাবো। আমি এখন যেটা আঁকছি সেটা হচ্ছে বহিঃপর্দা। অন্তঃপর্দা যেটা রয়েছে, অন্তঃপর্দাটা ভেতরে এরকম আঙুলের মতো ভাঁজ হয়ে হয়ে অবস্থান করছে। অর্থাৎ এটা হচ্ছে বহিঃপর্দা, আর এই অংশটা হচ্ছে গিয়ে অন্তঃপর্দা। দুটো পর্দার মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই যে স্থানটা রয়েছে এবং আঙুলের মধ্যে যে অভিক্ষেপটা, অন্তঃপর্দা ধাত্রের মধ্যে যে অভিক্ষেপ সৃষ্টি করেছে সেটাকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি
এই ক্রিস্টির মধ্যে বাইরের দিকে টেনিস র্যাকেটের মতো অসংখ্য গঠন দেখতে পাওয়া যায়, যাদেরকে বলা হয় ফার্নান্ডেজ মোরান অধঃএকক বা F1 পার্টিকেল। সাধারণভাবে এটাকে আমরা F0 F1 পার্টিকেল বা অক্সিজম বলে থাকি। মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে, সেজন্য এটাকে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। অর্থাৎ এখানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেখানে এটিপি, ফসফোরাইলেশনের মাধ্যমে সেখানে এটিপি উৎপন্ন হয়। নেক্সট আমরা আসছি প্লাস্টিড। তো প্লাস্টিডের মধ্যে তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড এবং একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্রোমো মানে হচ্ছে গিয়ে বর্ণ, বিভিন্ন ধরনের যে ফুলের বর্ণ, ফলের বর্ণ আমরা পাই, বিভিন্ন বর্ণ, সেই বর্ণটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্টিডের জন্য। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে গিয়ে যত সবুজ বর্ণের উদ্ভিদ অঙ্গ রয়েছে সেখানে ক্লোরোপ্লাস্টিড বা সবুজ রঞ্জক এই ক্লোরোপ্লাস্টিডের উপস্থিতির জন্য দায়ী। লিউকোপ্লাস্টিড হচ্ছে গিয়ে বর্ণহীন প্লাস্টিড, এটা প্রধানত খাদ্য সঞ্চয় করে রাখে বা যে অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে লিউকোপ্লাস্টিড সৃষ্টি হয়। লিউকোপ্লাস্টিডের মধ্যে আমরা তিনটে উপাদান বা অংশ পাবো, সেটা হচ্ছে গিয়ে অ্যামাইলোপ্লাস্ট, যার মধ্যে শ্বেতসার সঞ্চিত থাকবে, প্রোটিনোপ্লাস্ট, প্রোটিন জাতীয় খাদ্য উপাদান সঞ্চিত থাকবে, এবং অ্যালাইওপ্লাস্ট, যার মধ্যে ফ্যাট জাতীয় খাদ্য উপাদান সঞ্চিত থাকবে। আমরা এখানে ক্লোরোপ্লাস্টিডের গঠনটাকে নিয়ে একটু আলোচনা করব। ক্লোরোপ্লাস্টিডের গঠনের মধ্যে সেখানে দুটি একক পর্দা থাকবে। এটা হচ্ছে বহিস্থ একক পর্দা, আর ভেতরের অংশটা হচ্ছে অন্তঃস্থ একক পর্দা বা অন্তঃপর্দা। তাহলে এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দা দ্বারা আবৃত ভেতরের যে অংশটা রয়েছে সেখানে দুটো ভাগ রয়েছে। একটা ভাগ হচ্ছে গিয়ে স্ট্রোমা, যেটাকে বলা হচ্ছে ধাত্র, এবং অপর একটি অংশ হচ্ছে গিয়ে গ্রানা। এই স্ট্রোমা এবং গ্রানা এই ভেতরের অংশের মধ্যে রয়েছে। তাহলে ধাত্র অংশটা, এই সম্পূর্ণ অংশটার মধ্যে এই অংশটা হচ্ছে গিয়ে স্ট্রোমা অংশ। এর মধ্যে বহু পরিমাণে উৎসেচক, হরমোন ইত্যাদি থাকছে। আর গ্রানা অংশ যেটা রয়েছে সেখানে কতগুলো চাকতির মতো সংগঠন দেখতে পাওয়া যায়। এই চাকতির মতো সংগঠনের অংশটাকে বলা হচ্ছে গিয়ে থাইলাকয়েড, এবং অনেকগুলো থাইলাকয়েড পরপর পরপর যুক্ত হয়ে গ্রানা অঞ্চল সৃষ্টি করেছে। এই গ্রানার মধ্যে আমাদের কোয়ান্টোজোম বা ক্লোরোপ্লাস্টিডের যে দানাগুলো থাকছে, সবুজ রঞ্জকের দানা, সেই অংশগুলো সেখানে অবস্থান করছে এবং সেখানে সূর্যালোককে শোষণ করে সার সংশ্লেষে সাহায্য করছে। লাইসোজোম, লাইসোজোম এটা উৎসেচকপূর্ণ একটা একক পর্দা আবৃত থলি। উৎসেচকপূর্ণ এবং একক পর্দা দ্বারা আবৃত থলি, এর মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক থাকে এবং একে সুইসাইড ব্যাগ বলা হয়। তার কারণ হচ্ছে যে এই লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে তারা বিভিন্ন পাচন ক্রিয়ার সাথে যুক্ত, অর্থাৎ বস্তুকে পাচিত করছে। কখনো কখনো এই পাচন উৎসেচকের দ্বারা লাইসোজোম নিজেই পাচিত হয়ে যায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। সেজন্য লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। নেক্সট আমরা আসছি সেন্ট্রিওল। সেন্ট্রিওল কোষ বিভাজনে অংশগ্রহণ করে এবং বেমতন্তু গঠনে সাহায্য করে। এটা দুই মুখ খোলা পিপের মতো একটা সংগঠন। এই দুই মুখ খোলা পিপের মতো যে সংগঠনটা রয়েছে, এখানে যে পিপের যে পরিধিটা রয়েছে, এই পরিধিতে সেখানে কতগুলো অনুনালিকা রয়েছে, 9টি ত্রয়ী অনুনালিকা। 9টি ত্রয়ী, ত্রয়ী মানে 3টি, ত্রয়ী মানে 3 অনুনালিকা।
কিভাবে থাকছে না ভেতর থেকে বাইরের দিকে তারা থাকছে কিভাবে না এটা একটা বড় তারপরে একটা তারপরে একটা সেটাকে আমরা বলবো এ বি সি আবার পরবর্তীতে সেখানে আবার একটা নালিকা এই যে ত্রয়ী অনুনালিকা 1 2 3 তিনটা করে থাকছে সেজন্য ত্রয়ী বলা হচ্ছে আর সংখ্যা এটা 1 এটা 2 এভাবে 3 4 5 6 7 8 9 এভাবে থাকবে এবং এখানেও এ বি সি অর্থাৎ এ অনুনালিকাটা একদম ভেতরের দিকে থাকবে তারপরে বি তারপরে সি এবং এ এবং সি এর সাথে একটা করে লিংক প্রোটিন নির্মিত একটা লিঙ্কার বা যোজক সেখানে থাকে আর এর যে মধ্যবর্তী যে অংশ এখানে একটা কার্টহুইল মডেল অর্থাৎ এখানে থেকে কি হয়েছে না 9টা স্পোকের মতো গঠন সৃষ্টি হয়েছে কার্টহুইল মডেল বলা হয় গরুর গাড়ির চাকার সংগঠন গরুর গাড়ির চাকার মতো বা সাইকেলের চাকার মতো সাইকেল চাকার মধ্যবর্তী যে অংশটা রয়েছে যেখান থেকে স্পোক বের হয় সেটাকে হাব বলা হয় সেখান থেকে স্পোক বেরিয়েছে ঠিক যেইভাবে সাইকেল চাকার মধ্যে এখানেও ঠিক তাই কিন্তু এখানে কটা বেরোবে এখানে 9টা বেরোবে এটা হচ্ছে সেই হাব এটাকে বলা হচ্ছে হাব হাব এই হাব থেকে স্পোকের মতো সংগঠন গিয়ে এই লিঙ্কারের সাথে যুক্ত হবে এবং তাহলে সেটা কটা হবে না যেহেতু এখানে এই ত্রয়ী অনুনালিকা 9টা রয়েছে এখান থেকে এই অংশটা তাহলে 9টা স্পোকের মতো অংশ বেরিয়ে এই সংগঠনটা তৈরি করছে এটা হচ্ছে সেন্ট্রিওলের গঠন নেক্সট আমরা আসছি মাইক্রোটিবিউল অনুনালিকা মাইক্রোটিবিউল এরা তৈরি হচ্ছে এখানে প্রোটোটিবিউল দিয়ে এবং তাদের যে প্রধান প্রোটিন উপাদানটা হচ্ছে কি টিবিউলিন প্রোটিন এই টিবিউলিন প্রোটিন দিয়ে এই সংগঠনটা তৈরি হয়েছে এরা সিলিয়াম এবং ফ্ল্যাজেলার আন্দোলনে সাহায্য করছে কোষ বিভাজনের সময় তারা বেম গঠনে সাহায্য করছে স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে তারা অংশগ্রহণ করছে ইত্যাদি আমরা লাস্ট ফেজে চলে এসেছি সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ প্রো মানে হচ্ছে কি আদি ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস আমরা এখন আলোচনা করব প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ সম্পর্কে প্রোক্যারিওটিক কথার অর্থ কি প্রো মানে হচ্ছে কি আদি ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত কোষ তারই হচ্ছে প্রোক্যারিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি ইউক্যারিওটিক মানে কি না উন্নত ইউ মানে হচ্ছে কি উন্নত ক্যারিয়ন কথা হচ্ছে নিউক্লিয়াস তাহলে উন্নত নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ আমরা যে নিউক্লিয়াসের সংগঠনটা একটু আগে আলোচনা করলাম সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস সম্পর্কে আমরা আলোচনা করেছি তাহলে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রধান পার্থক্যটা কি না ইউক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস এটা আমরা বলছি বারবার বলছি আদি নিউক্লিয়াস অর্থাৎ এর মধ্যে কি কি থাকবে না নিউক্লিয় পর্দা থাকবে না নিউক্লিওলাস থাকবে না নিউক্লিয় জালক অর্থাৎ ক্রোমাটিন জালক থাকবে না তাহলে এই উপাদানগুলো থাকবে না তার পরিবর্তে কি থাকছে না সেখানে ডিএনএ কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে তাহলে আমরা এখানে যা পাবো এখানে কোষপ্রাচীর থাকবে কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান ইউক্যারিওটিক কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ তার সাথে অন্যান্য আরো উপাদান থাকছে কোষ অঙ্গাণু এখানে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু পাবো না প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু পাবো না অর্থাৎ পর্দা ঘেরা বলতে একক পর্দা যেই কোষ পর্দার গঠন আমরা পড়েছি সেই ধরনের কোনো কোষ পর্দা দ্বারা আবৃত কোনো কোষ অঙ্গাণু সেখানে আমরা পাবো না ইউক্যারিওটিক কোষের মধ্যে সেখানে আমরা পাবো রাইবোজোম 70s প্রকৃতির ইউক্যারিওটিক কোষে রাইবোজোম হচ্ছে 80s প্রকৃতির ক্রোমোজোম থাকবে না সেটা আমরা আগেই বলেছি এখানে ক্রোমোজোম থাকবে কোষ বিভাজন এখানে হবে মাইটোসিস পদ্ধতিতে এখানে মাইটোসিস এবং মিয়োসিস সেখানে সংঘটিত হয় ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত থাকবে অর্থাৎ নগ্ন প্রোটিনের সাথে কোনো রকমভাবে সেখানে ডিএনএ যুক্ত থাকবে না ঠিক আছে অর্থাৎ নেকেড ডিএনএ
শুধুমাত্র ডিএনএ তন্তুটাই থাকবে, আর এখানে প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকবে। আমরা এখানে জীবন সংগঠনের স্তরের মধ্যে সেখানে আমরা যে অংশটুকু পড়লাম তার মধ্যে একদম শেষে আসছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ বলতে উদ্ভিদ কোষের মধ্যে আমরা যে যে উপাদানগুলো পাবো, যেমন সেখানে কোষপ্রাচীর, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকবে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে পিনোসাইটিক গহ্বর গঠিত হয় না, প্রাণী কোষে পিনোসাইটিক গহ্বর গঠিত হবে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কিছু কিছু ব্যতিক্রম থাকে যেমন ছত্রাক। প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না, কিন্তু সেখানেও ব্যতিক্রম রয়েছে যেমন ইউক্লিয়ান এবং ক্রাইসামিবা, অর্থাৎ এদের মধ্যে ক্লোরোফিল অর্থাৎ সবুজ রঞ্জক থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। উদ্ভিদ কোষে লাইসোজোম সাধারণত থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষে ভ্যাকুওল সংখ্যায় অনেক এবং বড়, অর্থাৎ বেশ বড় আকৃতির, বৃহৎ আকৃতির সেখানে ভ্যাকুওল থাকে। প্রাণী কোষে সাধারণত ভ্যাকুওল থাকে না, থাকলেও সেটা সংখ্যায় কম এবং ক্ষুদ্র। আজকে এখানেই আমরা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।